এই শোনো না গো, আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কিছু বলতে এসেছিলি? হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যা নাগাদ ফিরবো। ওরা সবাই ঘুরতে যাবে, ওদের সাথে যাব, তুইও যাবি। স্বামী আবার বিছানায় বসতে বসতে বলে, না, আজ বাড়িতে অনুষ্ঠান দেখছিস না, কত কাজ। আমার গিয়ে মেজু চাচুর হাতে হাতে এগিয়ে দি যাই। স্বামী অবাক হয়ে নাবিলের দিকে তাকায়। এইভাবে তাকাচ্ছিস কেন? আরে আমাদের বাড়িতে আমাদের ছোট মা এসেছে, আমরা এরকম করলে চলবে? নাবিলের মুখ হাসি হাসি। স্বামী বুঝতে পারে নাবিল স্বাভাবিক অবস্থায় নেই। নাবিল, পাপার উপর রাগ করে থাকিস না। আমি পাপার উপরে রাগ করে নেই শাইমি। এই একটা লোকের উপরে আমি কিছুতেই রাগ করে থাকতে পারি না। জানিস কাল রাতে পাপা রুমে এসেছিল। তোর সাথে পাপার কথা হয়েছিল? না, পাপা ভেবেছিল আমি ঘুমিয়ে আছি, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে গিয়েছে। পাপার উপরে আমার কোনো রাগ নেই। তুই কি আমার সাথে সত্যি যাবি না? সত্যি কি অনুষ্ঠানে থাকবি? হ্যাঁ, আমার একটা বিশেষ কাজ আছে। স্বামী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। অত জেনে কোনো কাজ নেই তোর, তুই যা, তোর কাজে যা, যা যা, হ্যাভ ফান। দরজার বাইরে থেকে দরজায় টোকা দিচ্ছে আজমেরি। তার পাশে দাঁড়িয়ে আছে রুমা। রামনাফ গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে দাঁড়িয়ে রুমা বলে, ভাবি উঠেছে ভাইয়া? রামনাফ কিছু বলে না, দরজা থেকে সরে দাঁড়ায়। ওয়াশরুমে ঢোকে। আজমেরি আর রুমা ভেতরে ঢোকে। উর্বি দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে সংকোচ। বেলা 9টা বেজে গিয়েছে, খিদে পাইনি? উর্বি হাস্যচোখ মাথা নাড়ায়, তার খিদে পেয়েছে। মনে হচ্ছে এখনো ফ্রেশ হওনি। যাও গিয়ে চোখ মুখে পানি দাও। আজ কিন্তু অনুষ্ঠান, বাড়িতে রাজ্যের মানুষ আসবে। গহনাগুলো পরে থেকো, আজ খালি গলায় থেকো না। উর্বি মাথা নাড়ায়, সে পড়বে। তোমাকে বিয়েতে যে গোলাপি জামদানিটা দিয়েছিলাম ওটা পরবে, ওটাই তোমাকে ভালো মানাবে। দাঁড়াও, আমি বের করছি আলমারি থেকে। আবার লাগবে না, আমি যখন শাড়ি পাল্টাবো তখন বের করবো। আচ্ছা তাহলে রেডি হয়ে ভাইকে নিয়ে নিচে এসো, টেবিলের খাবার দেওয়া হয়েছে। আজমেরি আর রুমা চলে যায়। উর্বি গিয়ে আলমারি থেকে শাড়ি বের করে। রাউনাফ টেবিলে খেতে বসেছে। তার সামনাসামনি চেয়ারে বসে আছে নাবিল। সে একমনে খাচ্ছে। রাউনাফ আর চোখে তাকে দেখছে। আজমেরি রাউনাফের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলে, ভাইয়া তুমি রেডি হয়ে আছো কেন? কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু চেম্বারে বসবো, কাল বসিনি, হাত যেতেই হবে। তোমাকে মা যেতে নিষেধ করেছে, আজ বাড়িতে একটা অনুষ্ঠান। মাকে বলে দিস আমি একজন ডাক্তার, হ্যাঁ, সেটা যেন সে ভুলে না যায়। তাড়াতাড়ি ফিরে আসবো। আজমেরি চুপ করে থাকে। নাবিলের খাওয়া শেষ হয়। সে প্লেট সরিয়ে উঠে দাঁড়ায়। সে এখন তার পাপার রুমে যাবে, গিয়ে তার একটা দায়িত্ব পালন করবে। নাবিলকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখে মোহনা ফিসফিস করে বলে, ও আপা, নাবিল ভাইয়ার রুমে যাচ্ছে না তো? হয়তো ছাদে যাচ্ছে। আরে দেখো, ডান পাশে মোড় নিল, ছাদের সিঁড়ি তো বাম পাশে। আজমেরি তাকায়। তাই তো, আবার কি করবে এই ছেলে? সেদিন রাতে মায়ের উপর রাগ করে এই ছেলে বাড়িতে ভাঙচুর করেছে। আজ যদি উর্বিকে কিছু বলে? আজমেরি ছুটে যায়। মোহনাও পিছু পিছু যায়। রানাফ খাওয়া রেখে তাকিয়ে থাকে। এদের আবার কি হলো? শর্মী ছাদে দাঁড়িয়ে নিচের দিকেই তাকিয়ে আছে। ক্যাটারিং এর লোকজন অনুষ্ঠানে রান্নাবান্নার আয়োজন করছে। হঠাৎ পেছন থেকে কেউ তাকে ডাকে, শর্মী। শর্মী পেছনে ফিরে তাকায়। পেছনে দাঁড়িয়ে আছে অন্তরা। তার মুখ হাসি হাসি। শর্মীর রাগ লাগে। সে এই মেয়েটাকে সহ্য করতে পারছে না। এই মেয়েটার জন্যই আজ বাড়িতে এত অশান্তি। এতটুকু শর্মী বুঝতে পেরেছে। তোমার পড়াশোনা কেমন চলছে শর্মী? মিড টার্ম এক্সাম কবে? গানের রেওয়াজ করছো ঠিকভাবে? জিজ্ঞেস করে অন্তরা। শর্মী নিচু স্বরে বলে, জি করছি। তারপর নাকমুখ কুচকে চলে যায়। অন্তরা দাঁড়িয়ে থাকে। সে নিচের দিকে তাকিয়ে বাবুর্চিদের রান্নাবান্না দেখছে। আজ তো তারও রিসেপশনের দিন। উর্বি নিজেকে আয়নায় দেখছে। গোলাপি শাড়িতে তাকে বেশ মানিয়েছে। তার সামনে গয়নার বাক্স। সে বেছে বেছে তার পছন্দ মতো হালকা গয়না পরছে। হঠাৎ বাইরে থেকে কেউ দরজায় কড়া নাড়ে। উর্বি মাথা ঘুরিয়ে তাকায়। নাবিল ভেতরে ঢোকে। উর্বি অবাক হয়ে তাকিয়ে থাকে। নাবিল তাকে আরো অবাক করে দিয়ে বলে, পাপার আলমারির চাবি কোথায়? চাবি দিন। উর্বি তর্জনী আঙ্গুল তুলে চাবি দেখায়। টেবিলের ওপর থেকে চাবি নিয়ে নাবিল আলমারি খোলে। আজমেরি আর মোহনা ঘরে ঢোকে। আজমেরি নাবিলকে জিজ্ঞেস করে,
কি করছো নাবিল? আলমারিতে কি? নাবিল কোনো উত্তর দেয় না। আলমারি থেকে তার মায়ের শাড়ি আর আনুষঙ্গিক সবকিছু বের করে আনে। তার মায়ের জিনিসপত্র বের করে আনতে গিয়ে সে উর্বির সবকিছু ফেলে দেয়। বোঝাই যাচ্ছে এটা ইচ্ছাকৃত। রাওনাফ ঘরে ঢুকে হতভম্ব হয়ে নাবিলের দিকে তাকিয়ে থাকে। নাবিল তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমার মামার সবকিছু আমি আমার কাছে রাখবো। এগুলো আর তোমার কাছে সুরক্ষিত না পাপা, আমি এগুলো নিয়ে যাচ্ছি। নাবিল উর্বির হাতের দিকে তাকায়, তারপর নিচু স্বরে বলে, হাত থেকে চুড়ি খুলে দিন, এগুলো আমার মাম্মার। উর্বি কিছুটা হতবাক হলেও মুচকি হেসে হাত থেকে চুড়ি খুলতে থাকে। সে জানতো না এটা রাওনাফের প্রথম স্ত্রীর, তাকে বলা হয়নি। আজমেরি নাবিলকে ধমক দিয়ে বলে, এসব কি হচ্ছে নাবিল? এত বেদব হচ্ছ তুমি? নাবিল হাসে। উর্বি হাত থেকে চুড়ি নিতে নিতে বলে, আপনি আমার কেউ না। নাবিল খুবই শান্তভাবে শব্দগুলো উচ্চারণ করে। রুমে থাকা সবাই হতবাক হয়ে যায়। আজমেরি নাবিলকে কিছু একটা বলতে এগিয়ে আসে। নাবিল সেদিকে ভ্রুক্ষেপ না করে তার মায়ের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। দরজার কাছে রাউসানারা দাঁড়িয়ে আছেন। নাবিল সেদিকে তাকায় না। মোহনা আর আজমেরি নাবিলের পিছু পিছু যায়। রানাফ উর্বির দিকে তাকায়, এগিয়ে এসে নরম গলায় বলে, আই ক্যান এক্সপ্লেইন। ও এমন ছেলেই নয়। আম সরি ফর এভরিথিং। উর্বি ম্লান হেসে রাওনাফের দিকে তাকিয়ে বলে, অতটুকু বাচ্চা ছেলের এমন আচরণের কারণ আপনাকে ব্যাখ্যা দিতে হবে? আমি ছোট নই, ওর মনস্তাত্ত্বিক দিকটা আমি বুঝতে পেরেছি। নাবিল দাঁড়াও। নাবিল, ডু হোয়াট আই সেড। নাবিল দাঁড়িয়ে তার পাপার দিকে তাকায়। রাওনাফ তার কাছে এগিয়ে যায়, খুবই নরম গলায় বলে, অনুচিত কাজ তুমি কখনোই করো না নাবিল। চলো ওনার কাছে সরি বলবে। আমি চাই না নতুন কোনো ব্যক্তি আমার জান বাচ্চাগুলোর প্রতি নেগেটিভ কোনো ধারণা পোষণ করে থাকুক। নাবিল মৃদু হেসে বলে, পাপা, ডোন্ট এক্সপেক্ট দিস ফর মি। আই উইল, কারণ তুমি এমন ছেলেই নও। তুমি আমার নাবিল, যে কাউকে কোনো অসম্মান করে কথা বলে না। নাবিল কিছু না বলে চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাওনাফ চুপচাপ দাঁড়িয়ে থাকে, এক হাতে অ্যাপ্রন আর এক হাতে স্টেথোস্কোপ নিয়ে। দোতলা থেকে রাওনাফের দিকে তাকিয়ে আছে উর্বি। অন্তরা চুলা চা বসিয়েছে। ছাদ থেকে আসার পর তার ভীষণ মাথা ব্যথা করছে। ফুটন্ত গরম পানিতে সে চায়ের পাতা ঢেলে দেয়। পেছন থেকে সামিউল জড়িয়ে ধরে। অন্তরা চমকে যায়, ঘাড় ঘুরিয়ে সামিউলকে দেখতে পায়, বলে, ও তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছি। ভয় পাওয়ার কি হলো? তুমি কি ভেবেছিলে ভূত? না, সেটা ভাবিনি। অন্তরা পাতিল থেকে কাপে চা ঢেলে নিতে নিতে বলে, চা খাবে? খেতে পারি। অন্তরা তার কাপের চা অন্য একটি কাপে ভাগ করে নেয়। তোমার কম পড়ে যাবে তো। অন্তরা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, না, বাজার এনেছো? হ্যাঁ, দেখো লিস্ট অনুযায়ী সব ঠিক আছে কিনা। সর্ষের তেলটা আনতে ভুলে গিয়েছি, বিকালে এনে দেবো। অন্তরা চা শেষ করে বাজারের ব্যাগ হাতে দেয়। বেগুন, কাঁচামরিচ, 2 হালি ডিম, মশলাপাতি, 3 কেজি চাল, তেল, চিনি, নুন আর একটা ইলিশ মাছ। আপাতত 2 দিন এই দিয়েই খাই, পরে আবার বাজার এনে দেবো। রান্নার পাতিল, হাঁড়ি, থালা, বাসন সব আছে না? হ্যাঁ, রুমা আপা সব দিয়ে গিয়েছে। কিছু বলেছো? জিজ্ঞেস করে সামিউল। হ্যাঁ, দুপুরে তোমার বড় ভাই আমাদের ওদের ওখানে খেতে বলেছে, আর রাতেও। সামিউল কিছু বলে না, চায়ের কাপে শেষ চুমুক দেয়। অন্তরা ইলিশ মাছ করতে বসে পড়ে। সামিউল পাশে বসে অন্তরাকে দেখতে থাকে। রওশনারা মেজাজ খারাপ করে বসেছিল। তার কাছে রাওনাফের ফোন এসেছিল। সে এই বেলা আসতে পারবে না, তাকে হসপিটালে এমার্জেন্সি ডেকেছে। রওশনারা ভেবে পাচ্ছে না এখন তিনি উর্বির পরিবারকে কি জবাব দেবেন। বোনের শ্বশুর বাড়ি এসে যদি নিজের বোন জামাইকে না দেখতে পায়, রাগে তার মাথা ধরে গিয়েছে। হঠাৎ সে দেখে অন্তরা তার ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। রওশনারা রাগে চেঁচিয়ে ওঠে, মেজো বউ, এই নির্লজ্জ মেয়েটা ঘুরঘুর করছে কেন? মোহনা ছুটে আসে, অন্তরাকে বলে, তুমি মায়ের ঘরের সামনে কেন এসেছো? অন্তরা রওশনারাকে বলে, মা, আমি ঘুরঘুর করছি না, ছাদে কাপড় মেলে দিয়ে এসেছি। রওশনারা চেঁচিয়ে ওঠে, এই মেয়ে, খবরদার যদি তুমি আমাকে মা ডেকেছ, মুখ ভেঙে দেব। মেজো বউ, এই অসভ্য মেয়েটাকে বলে দাও যেন সংসারে বাড়িতে আজ ঘুরঘুর না করে। রাজ্যের মানুষ আজ বাড়িতে, সবাই নানান প্রশ্ন করছে। মোহনা চুপ করে থাকে। অন্তরা চোখ ভিজে ওঠে। দূরে দাঁড়িয়ে সামিউল দেখে সে দৃশ্য। সে অসহায়ের মতো তাকিয়ে থাকে অন্তরার দিকে। উর্বিদের বাড়ি থেকে উর্বির মা বাদে সবাই এসেছে। সবাইকে আজমেরি খুবই আদরের সহিত আপ্যায়ন করছে।
তহুরা আর রেজাউল এসে উর্বির ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। উর্বি দরজার দিকে তাকায়, কেউ ভিতরে আসছে। দরজা ঠেলে তার ভাই ভাবি ভেতরে ঢোকে। উর্বি শান্ত ভঙ্গিতে তাদের দিকে তাকিয়ে আছে। বোনকে দেখে রেজাউল কবিরের চোখ ভিজে ওঠে। সে কোমল কণ্ঠে বোনকে জিজ্ঞেস করে, ভালো আছিস বোন? হ্যাঁ, তোমরা ভালো আছো? ভালো নেই, তোকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে আমরা কেউই ভালো নেই। কেন ভালো নেই? উর্বি নামের তোমাদের একটা দুর্নাম বিদায় হয়েছে। তোমাদের তো এখন ভালো থাকতেই হবে ভাইয়া, জোর করে হলেও তো ভালো থাকতে হবে। অত্যন্ত ঠান্ডাভাবে জবাব দেয় উর্বি, তার কণ্ঠস্বর স্বাভাবিক। রেজাউল কবির হাহাকার করে বলে, আমি তোর গায়ে হাত তুলেছি, তুই আমায় ক্ষমা কর বোন। আমি তোমাদের উপর রাগ করে নেই ভাইয়া, তোমরা ভুল ভাবছো। আমি আসলে কারো উপরে রাগ নেই। তহুরা উর্বির হাত দুটো মুঠো করে ধরে বলে, তুই কি জানিস, তুই চলে আসার পর থেকে তোর ভাইয়া এক রাতও ঘুমায়নি, সারা রাত ছটপট করতে থাকে। এই মানুষটার উপর অভিমান করে থাকবি? উর্বি তার ভাইয়ের দিকে তাকায়। রেজাউল কবির রুমাল দিয়ে নিজের চোখ মোছে। উর্বির বুক ভেঙে কান্না আসে। সে গলার স্বর স্বাভাবিক রেখে বলে, আমি মরে গেলেও তোমার উপর রাগ করে থাকতে পারবো না ভাইয়া। আমার অভিশপ্ত দিনগুলোতে তুমি সবার মতো আমায় ঘৃণা করে দূরে সরিয়ে না দিয়ে আমার পাশে থেকেছো। আজ দুটো থাপ্পড় দিয়েছো বলে তোমার বোন তোমার উপর রাগ করে থাকবে, এটা তুমি ভাবলে কি করে ভাইয়া? রাউনাফ দুপুর নাগাদ চলে এসেছিল। অতিথিদের অসম্মান করার লোক সে নয়। নিজে দাঁড়িয়ে থেকে উর্বির বাড়ির সবাইকে খাইয়েছে। যাওয়ার আগে বেশ খানিকক্ষণ তাদের সাথে আলাপ করেছে। নিজের বাড়িতে তাদের পৌঁছে দিয়েছে। সাখাওয়াত চৌধুরীর ব্লাড প্রেশারটা আজকাল খুব বেড়েছে। সামনে ইলেকশন, গোদের ওপর বিস্ফোরা। তিনি একা এই চাপ নিতে পারছেন না। কারো উপর যে দায়িত্ব দেবে তেমন কেউই নেই। রাজনীতি লাইনে সবাই মুখে মুখে ভাই ভাই করলেও সুযোগ পেলে পেছনে ছুরি ঢোকাবেই। সে সব সময় সুস্থ থাকার চেষ্টা করছে। এত বছরের চেয়ার সে কিছুতেই ছাড়বে না। আর মন্ত্রীর পদটাও তারই চাই এবার। সে নিয়মিত প্রেসার চেক করিয়ে ওষুধ নিচ্ছে, তবুও কন্ট্রোলে থাকছে না। তার জন্য তিনি তার স্ত্রী শেফালিকে দায়ী মনে করেন। এই মহিলা রোজ সকাল থেকে সন্ধে ভাঙার রেকর্ড বাজাতে থাকেন তার কানের কাছে। তিনি কতবার বলেছেন ওই কুলাঙ্গারের নাম যেন এই বাড়িতে কেউ মুখে না নেয়। তবুও শেফালি প্রতিদিন তার কাছে আকুতি মিনতি করে তার ছেলেকে যেন সাখাওয়াত এ বাড়িতে ফিরিয়ে আনেন, যেটা সাখাওয়াতের পক্ষে সম্ভব নয়। সামনে ইলেকশন, ওই কুলাঙ্গারকে বাড়িতে এনে তিনি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চান না। সজীবের সে সাখাওয়াতের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। সাখাওয়াত বলে, কি আবার কি অঘটন ঘটিয়েছে তোর গুরু? কাকা, ভাই কিছু টাকা চেয়েছে। মিনমিন করে জবাব দেয় সজীব। সাখাওয়াত এটাই আন্দাজ করেছিল। বলে, 25,000 টাকা দুদিনে শেষ। ওকে বলে দিবি এইভাবে চলতে থাকলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এমনিতেও ওর পিছনে উকিল ঠিক করতে আমার লাখ লাখ টাকা গিয়েছে, এখানে ওখানে টাকা ছড়াতে হয়েছে। সজীব মাথা নেড়ে বলে, আচ্ছা কাকা। সাখাওয়াত ড্রয়ার থেকে একটা বান্ডিল বের করে সজীবের হাতে দেয়। শেফালি ঘরে ঢুকে সজীবকে বলে, আমার বাবুটা কেমন আছে? খায় দায় ঠিক মতো? জি কাকি, আপনি চিন্তা করবেন না। আর চিন্তা? রাতে ঘুমাতে পারি না বাবা, ছেলেটার চিন্তায়। যদি একটু দেখতে পারতাম, যদি একটু ছুতে পারতাম। আপনি ভিডিও কলে কথা বলবেন কাকি, আমি ফোন দেবো ভাইয়াকে। শেফালি চোখ মুখ খুশিতে ঝলমল করে ওঠে। দাও বাবা, এক্ষুনি দাও। সাখাওয়াত হুঙ্কার দিয়ে ওঠে, এই খবরদার, ওই বদমাইশের সাথে কথা বলতে হলে অন্যখানে চাও। আমি তোমাদের এই ন্যাকামি দেখতে চাই না। সজীব ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শেফালি তার স্বামীর দিকে আহত চোখে তাকিয়ে থাকে। পূর্বী বইয়ের তার থেকে সমরেশ মজুমদারের 7 কাহুন বইটা বের করে পড়ছে। বাড়ির সবাই চলে যাওয়ার পর তার মন ভার হয়েছিল। এই জিনিসটা তার মন ভালো করে দিয়েছে। রাউনাফের বইয়ের তাকে রাজ্যের বই, সবই মেডিকেলের বই। তার মাঝখান থেকে সে এটা খুঁজে পেয়েছে। আরো 3টা উপন্যাস আছে হুমায়ুন আহমেদের। এসব কে পড়তো উর্বি বুঝতে পারছে না। রাউনাফের মতো লোক উপন্যাস পড়বে এটা হতেই পারে না। এই জিনিসটা তার ব্যক্তিত্বের সাথে যায় না একেবারেই। উর্বি উপর হয়ে বুকের নিচে বালিশ দিয়ে বইটা পড়ছে। রাউনাফ ঘরে ঢুকতে এসে তড়িঘড়ি উঠে বসে। তার চোখে মুখে সংকোচ। রাউনাফ উর্বির পাশে একটা বক্স রেখে দিয়ে বলে, নতুন ফোন, এটা এখন থেকে ব্যবহার করতে পারো। উর্বি অবাক হয়ে বক্সটা হাতে নেয়। রাউনাফ ব্লেজার খুলে আলমারিতে রাখতে রাখতে জিজ্ঞেস করে, কোথায় চাকরি করতে? দুটো এনজিওতে করেছি, 1 বছর করে। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা? পলিটিক্যাল সায়েন্স। চাকরি কি করতে চাও? উর্বি চুপ করে থাকে। রাউনাফ বলে, যদি চাও তাহলে সাহায্য করতে পারি,
আমার চেনা জানা কিছু এনজিও আছে, পরিচালনা মহিলারা করেন। উর্বি তখনও চুপ। রাউনাফ বলতে থাকে, যেহেতু এক্সপিরিয়েন্স আছে তাই বললাম এনজিওর কথা। এছাড়া কিছু কিন্ডারগার্টেন স্কুলের বিজ্ঞাপন নজরে পড়লো আজ, করতে চাইলে বলো, কথা বলবো। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি জানাবো আপনাকে। নোটিফিকেশনের টুংটাং আওয়াজে উর্বির মাথা ব্যথা করছে। অনেকদিন পর তার ফেসবুকের আইডিটাতে সে লগ ইন করেছে। অনেকগুলো নোটিফিকেশন এসে জমা হয়েছে। পরিচিতরা অনেকে মেসেজ দিয়ে রেখেছে। উর্বির ইচ্ছে করে না সেসব দেখতে। সে খানিকক্ষণ নিউজ ফিড দেখে থেমে যায়। হুট করে রাউনাফের আইডিটা দেখতে পায়। আইডির নাম ডক্টর রাও। প্রোফাইলে রাউনাফ গলায় একটা স্টেথোস্কোপ নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার পেছনে কয়েকজন ফরেনার। উর্বি আগ্রহী ভাব নিয়ে রাউনাফের আইডিতে ঢোকে। আইডির কভারে রাউনাফ 3 ছেলে মেয়ে নিয়ে একটা হ্রদের পাশে দাঁড়িয়ে আছে। উর্বি রাউনাফের টাইমলাইন ঘুরে অবাক হয়ে যায়। পুরো আইডি জুড়ে শুধু অ্যাওয়ার্ড আর অ্যাওয়ার্ডের ছবি। হয় রাউনাফ কারো কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছে, নয় সে কাউকে দিচ্ছে। উর্বির ভীষণ হাসি পায়। হঠাৎ একটা আওয়াজ ভেসে আসে। বাড়িতে কেউ মিউজিক শুনছে। এরপর ভীষণ দিন বাজে না মনোমেন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজারো কবিতা বেকার সবিতা, হাজারো কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। উর্বি ফোন হাত থেকে ফেলে কান চেপে ধরে বসে থাকে। মিউজিকের আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই গানটা উর্বির মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করছে। তার কুঁচকে যাওয়া অনুভূতিকে আরো একটু পিষে দিতে চেয়ে দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে বলে ওঠে, বন্ধ করো, এই গান শুনতে ভালো লাগে না। চোখ বেয়ে পানি পড়তে শুরু করে তার মস্তিষ্কে যুদ্ধ চলছে। রক্তপাত হচ্ছে চোখে। পাথরের ন্যায় চুপচাপ বসে থাকে সে। রাউনাফ হসপিটালে যাবে বলে তৈরি হতে ঘরে ঢুকেছিল। উর্বির দিকে চোখ পড়তে সে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জড়তা কাটিয়ে প্রশ্ন করে, উর্বি তার দিকে তাকায় না। সে চোখের পানি মোছার চেষ্টা করেছে, না তা আড়াল করার চেষ্টা করেছে। রাউনাফ এগিয়ে গিয়ে বলে, কোনো অসুবিধা? উর্বি কিছুক্ষণ সময় নিয়ে স্বাভাবিক হয়ে বলে, না। কাঁদছো যে? আজ কি বার? রাউনাফ অবাক হয়ে বলে, আজ বুধবার। কেন? আমি প্রত্যেক বুধবার এইভাবে কাঁদি, আপনি প্লিজ পাত্তা দেবেন না। রাউনাফ হতভম্ব হয়ে বলে, কান্নার সাথে বুধবারের কি সম্পর্ক? আছে, প্রত্যেক বুধবার আমার উপর জিনের আছর হয়, মা বলেছে এটা। রাউনাফ চরম হতভম্ব হয়ে উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি হেসে ফেলে, তারপর স্বাভাবিক গলায় বলে, মজা করছিলাম। চোখ জ্বালা করছিল তো, আমার চোখে অ্যালার্জি আছে, তাই পানি পড়ছিল। রাউনাফ ঘুরে হাতে অ্যাপ্রন উঠিয়ে নেয়। তারপর বলে, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবো। চোখ খুবই সেন্সিটিভ জায়গা, ট্রিটমেন্ট নেওয়া দরকার। রওশন মঞ্জিলে আজকে কোনো হইচইয়ের আওয়াজ হচ্ছে না। কোথাও কোনো শোরগোল নেই। আজমেরি আর রুমা সকালে বাচ্চাদের নিয়ে যে যার শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। এ সময় বাড়িতে মাত্র 4 জন মানুষ। রওশন আরা, উর্বি, অন্তরা আর আমিরুন। বাকিরা সবাই যে যার কাজে গিয়েছে। রাউনাফ হসপিটালে। রাউনাফের 3 ছেলে মেয়ে স্কুলে আছে। মোহনাকে নিয়ে শাফিউল একটু বেরিয়েছে, আর সামিউল তার ফটোগ্রাফির কাজে। আমিরুন উর্বিকে রান্নার কাজে সাহায্য করছে। আসলে সে কিছুই করছে না, উর্বি তাকে চুপচাপ দাঁড় করিয়ে রেখেছে। উর্বি নাকি আজ একটা বিশেষ পদ রাখতে চায় সবার জন্য। আমিরুন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নতুন ভাবিকে দেখছে। তার খুব ভালো লাগে মেয়েটাকে। উর্বি তার দিকে তাকিয়ে বলে, আজ খুব গরম তাই না আমিরুন আপা? যে নতুন ভাবি, আপনার কষ্ট হইলে আমারে দেন, আমি ইলিশ পোলাও রাখতে জানি। না, আমার কষ্ট হচ্ছে না। তুমি এক কাজ করো, আমাদের 4 জনের জন্য লেবু শরবত বানাও, ঠান্ডা ঠান্ডা। আমরা 4 জন কই ভাবি, আমরা তো 3 জন বাড়িতে, আপনি, আম্মা আর আমি। উর্বি হাসে, বলে, তোমাদের ছোট ভাইজানের বউ তো আছে বাড়িতে, তার কথা ভুলে যাও কেন? আমিরুন জিভ কামড়ে দিয়ে বলে, ইস, এক্কেরে ভুইলা বইসা আছি, আমি এক্ষণেই বানায়া দিতাছি। আমিরুন কাজ করতে করতে বলে, আচ্ছা ভাবি, আপনার রাগ লাগে না হ্যার উপরে? না। উত্তর দেয় উর্বি। আমিরুন বলতে থাকে, তবে ওই মাস্টার আপা কিন্তু ভালো মানুষ, একেবারে আপনার মতো। আমি ভালো? উর্বি হাসতে হাসতে জিজ্ঞেস করে,
ভালা, এই জন্য আপনারে আল্লাহ ভাইজানের লগে মিলাইয়া দিছে। আমার বড় ভাইজান এই দুনিয়ায় সবচাইতে ভালো মানুষ। উর্বি আমিরুনের দিকে তাকায়। আমিরুন বলে, আমি জানি ভাবি আপনি ভাইজানরে মানতে পারতাছেন না, এই যুগের মাইয়া। তবে দেখেন, আপনি একদিন দেখবেন কেমন কেমন জানি এই মানুষটার মায়ায় পইরা গেছেন। আমিরুন উর্বির দিকে তাকিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এই কথাটা বলে। উর্বি প্রসঙ্গ পাল্টে বলে, আমার শাশুড়ি কেন অন্তরাকে অপছন্দ করে? এর পেছনে কারণ কি? আমিরুন এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে বলে, অন্তরা আপার আগে বিয়া হয়েছিল ভাবি, অনেক কাহিনী। নিজের পুরনো গিটারটায় হাত বুলিয়ে উচ্ছ্বাস ম্লান হাসে। এই বস্তুটার সে ছোঁয়নি প্রায় 6 বছর। গিটারের ওপর থেকে হাত সরিয়ে নিজের হাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর নিচু স্বরে বলে, এই হাত দিয়ে সব হয়। সজীব দূরে দাঁড়িয়ে উচ্ছ্বাসের কর্মকাণ্ড দেখছে। হিংস্র মানুষটা কেমন শান্ত হয়ে গিয়েছে। উর্বিকে নিয়ে ঝামেলা করছে না, এটাও স্বস্তির। বরাবর রাগের মাথায় অঘটন ঘটায় এই লোকটা। উচ্ছ্বাস ফোন ঘেটে উর্বির একটা ছবি বের করে দেখে। ছবিটা সম্ভবত কিছুদিন আগের। মুখ হাসি হাসি উর্বির। একটু কি মোটা হয়েছে মেয়েটা? চোখ সরু করে ছবিটা জুম করে দেখে সে। না, আগের মতো রোগা পটকায় আছে, তবে চেহারায় মহিলা মহিলা একটা ভাব এসেছে। 6 বছর তো কম সময় না। সজীব রুম থেকে বেরিয়ে যেতেই উচ্ছ্বাস ফোনের স্ক্রিনে উর্বির ছবিটার দিকে তাকিয়ে বলে, গান শুনবে? হাতে গিটারটা তুলে নিয়ে উচ্ছ্বাস মাথা নিচু করে গাইতে শুরু করে, বলবো তোমায় আজকে আমি একটি ছেলের গল্প প্রেমের, চুপি চুপি কার ছবি এঁকেছিল যে সে অন্তরে। সামিউলের কদিন থেকে মনে হচ্ছে কেউ একজন তাকে ফলো করছে। প্রথম সে পাত্তা দেয়নি, কিন্তু এখন সে বেশ বুঝতে পারে কেউ একজন তার পিছু নেয়। সামিউল একটা প্রজেক্ট হাতে নিয়েছে, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ। আজ 2 দিন ধরে ঢাকার বিভিন্ন বস্তির আশেপাশে তার যাওয়া আসা। অন্তরাকে দিনে খুব একটা সময় দিতে পারে না। সামিউল তার বাইকের সাথে ঝুলিয়ে রাখা টিফিন বক্সটার দিকে তাকায়। অন্তরা খুব ভোরে উঠে তার জন্য রান্না করে দেয়। সামিউল হাত দিয়ে টিফিন বক্সটা আলতো করে ছোঁয়, তার মুখে হাসে। অন্তরার ফোন আসে। সামিউল ফোন রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে অন্তরা বলে, আজ কোথায়? এই আছে বার্ডার কাছে একটা বস্তিতে। ও মা, এত দূর চলে গেলে? খেয়েছো? এই তো এখনই খাবো, তুমি খেয়েছো? না, আমিও খাবো। আচ্ছা, আমি আমার স্টোরিতে একটা ফটো দিয়েছি, তুমি কোনো কমেন্ট করলে না যে? ভুল হয়ে গেছে আমার, মাফ করে দেন। সামিউল অত্যন্ত নাটকীয়ভাবে বলে কথাটা। অন্তরা খিল খিল করে হাসে। সামিউলের কাছে সে হাসি বড় মধুর লাগে শুনতে। আজ হাতে কিছু টাকা পেয়েছি, শিয়াব ভাই অ্যাডভান্স দিয়ে দিয়েছে। তোমার কি লাগবে অন্তরা? আমি চাই আমার স্বামী যেন সন্ধেই বাড়ি ফিরে আসে। আমার একা একা মশার কামড় খেতে ভালো লাগে না। সামিউল হাসে, বলে, যথা আজ্ঞা মহারানী, আমি খুব তাড়াতাড়ি ফিরছি। শর্মির মন আজ খুব খারাপ। সে একা একা বেলকনিতে বসে আছে, তার হাতে একটা বই। একটু আগেই তার পাপা তাকে রুমে ডেকেছিল, তখন ওই মহিলাও পাপার রুমেই ছিল। পাপার বুকশেলফ থেকে বই নামিয়ে পড়ছিল। কত বড় সাহস! পাপা তাকে রুমে ডেকেছিল তার পরীক্ষার কথা জানতে। তার মিড টার্ম এক্সাম চলছে, আজ ছিল ম্যাথ। শর্মি পাপাকে খুব ভয় পায়। তার পাপা লেখাপড়ার ব্যাপারে খুবই স্ট্রিক্ট। শর্মি ম্যাথে বরাবরই কাঁচা। রাওনাফ শর্মির কোশ্চেন পেপার থেকে শর্মিকে কিছু 2 মার্কের প্রশ্ন সলভ করতে বলে। শর্মি বলতে পারে না। রাওনাফ বুঝে যায় শর্মি কেমন পরীক্ষা দিয়েছে। রাওনাফ বলে ওঠে, এগুলো তো অত্যন্ত সহজ ছিল, আমি গত পরশু রাতেও তোমাকে সলভ করা শিখিয়েছি, শেখাইনি? শর্মি মাথা নাড়ে। তাহলে পারলে না কেন? বাবা, আমি সব গুলিয়ে। আর কোনো এক্সকিউজ না। রাওনাফ ধমকে ওঠে। উর্বি বই বন্ধ করে তাকিয়ে থাকে। লেখাপড়ায় বড্ড ফাঁকিবাজ হয়েছ। তখন মাথা নেড়ে কেন বলেছিলে যে তুমি সব বুঝেছো, আমি যাতে তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দিই জন্য? আই ডিডন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। আমি ম্যাথের টিচারকে ফোন করে দিচ্ছি, আজ থেকে সে তোমাকে 1 বেলা নয় 2 বেলা পড়াবে। আশা করি ফাইনালে তুমি আমায় হতাশ করবে না। আর শোনো, কখনো ফাঁকি দেবে না, না বুঝলে বলবে, 100 বার বুঝিয়ে দেবো। শর্মি চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই অঙ্ক সাবজেক্টটা থেকে সে পালিয়ে থাকতে চায়, কিন্তু সেটা সম্ভব না। শর্মি তার বাবার ধমকে একটুও খারাপ লাগছে না, কিন্তু ওই মহিলা তাকে ধমক খেতে দেখেছে বলে তার খুব রাগ হচ্ছে। তার রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রাওশানারা চেয়ারে বসে ঝিমোচ্ছে।
আজকাল তার শরীর খুব একটা ঠিক যাচ্ছে না। আমিরুন তার পায়ের নখ কেটে দিচ্ছে। উর্বি এসে তার পাশে বসে। রওশনারা উর্বির দিকে তাকায়। কি সুন্দর একটা মুখশ্রী। রওশনারা মন ভরে যায় দেখলে। সে উর্বিকে বলে, রনক একটু ফ্রি হলে তোমাকে আর রনফকে ও বাড়িতে পাঠাবো। উর্বি মাথা নাড়ায়। রওশনারা তার দিকে তাকিয়ে বলে, রনফ ফিরেছে? জি। রাওনাফ ল্যাপটপ নিয়ে বসে আছে। তাকে একটা রোগীর রিপোর্ট লন্ডনে তার বন্ধুর কাছে পাঠাতে হবে। তার অনেক কাজ। শর্মির টিচার আসলে তার সাথে কথা বলতে হবে। সন্ধ্যায় হসপিটালে যেতে হবে। আজ তার নাইট ডিউটি। রাওনাফ উঠে দাঁড়ায়। আগে একটু কফি খেয়ে নিতে হবে। সে আমিরুনকে ডাকতে ডাকতে তাদের কাছে চলে আসে। তারপর আমিরুনের দিকে তাকিয়ে বলে, ও তুই ব্যস্ত? আচ্ছা ঠিক আছে, তারপর আমায় একটু কফি খাওয়াতে পারবি? আমি বানাতাম কিন্তু আমার একটু কাজ আছে। যে আচ্ছা ভাইজান, আমি আনতাছি। রাওনাফ চলে যায়। আমিরুন নখ কাটা শেষ করে উঠতে যাবে, তখন রওশনারা বলেন, আমিরুন তুই গিয়ে ছাদ থেকে কাপড়গুলো আন, বৌমা রাওনাফের জন্য কফি বানিয়ে নিয়ে যাবে। উর্বি তার শাশুড়ির দিকে তাকায়। রওশনারা চোখ বন্ধ করে গুনগুন করে গজল গাইতে শুরু করে। আমিরুন উর্বির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ছাদে চলে যায়। রওশন মঞ্জিলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কেউ বা কারা সামিউলকে ছুরি দিয়ে জখম করেছে। ফোনটা প্রথমে রাওনাফের কাছে আসে। সামিউলের একজন টিম মেম্বার ফোন দিয়ে রাওনাফকে জানায় সামিউলকে রাওনাফের হসপিটালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর। রাওনাফ বুঝতে পারছে না বাড়ির লোকেদের কিভাবে খবরটা দেবে। অন্তরাকে জানানো দরকার। শাফিউল আর মোহনা এখনো বাড়িতে ফেরেনি। রাওনাফ বুঝতে পারছে না কিভাবে পরিস্থিতি সামাল দিবে। সে আমিরুনকে ডাকে। আমিরুন দরজার বাইরে এসে দাঁড়ায়। ভাইজান কিছু কইবেন? আমিরুন, আমি যা বলবো মন দিয়ে শুনবি। সামিউলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা গুরুতর। ওকে আমাদের হসপিটালে ভর্তি করা হয়েছে। মাকে কিছু বলবি না, অন্তরাকে জানা। ওকে শান্ত রাখার চেষ্টা করবি, মনে থাকবে? আমিরুন হা হয়ে তাকিয়ে থাকে। সে রাওনাফের কথা কিছুই বুঝতে পারছে না। রাওনাফ বলে, যা বললাম তা যেন মাথায় থাকে। মা যদি জেনেও যায় তাকে সামলানোর দায়িত্ব তোর। রাওনাফ বেরিয়ে যায়। আমিরুনের হাত পা কাঁপছে। সে দৌড়ে অন্তরার রুমের দিকে যায়। উর্বি তাকে দেখে তার পিছু নেয়। আমিরুন উর্বিকে সবটা খুলে বলে। অন্তরা অতি উৎসাহের সাথে সামিউলের জন্য ফুলকপির বড়া বানাচ্ছিল। দরজায় টোকার আওয়াজ পেয়ে অন্তরা গিয়ে দরজা খোলে। দরজার বাইরে আমিরুন আর উর্বি দাঁড়িয়ে। অন্তরা তাদের দিকে তাকিয়ে আছে। আমিরুন কাঁদছে। অন্তরা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ আমিরুন বলে, সুডু ভাইজান রে কারা জানি ছুরি মারছে গো গানের আফা। অন্তরা তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছে এরা? কিছুক্ষণ আগেই তো কথা হলো। অন্তরার মনে হচ্ছে সে এখনই নিচে পড়ে যাবে। উর্বি এসে অন্তরার হাত ধরে। অন্তরা শুধু বলতে পারে। তারপরে অন্তরা অজ্ঞান হয়ে যায়। সামিউল আইসিইউতে। আশরাফ পাশে দাঁড়িয়ে আছে। তার পাশে আরো দুজন ডাক্তার। অন্তরা আইসিইউ রুমের দরজার কাছ দিয়ে সামিউলকে দেখছে। জ্ঞান ফেরার পরে সে পাগলের মতো করছিল। শাফিউল তাই তাকে নিয়ে এসেছে হসপিটালে। হসপিটালে বাড়ির প্রায় সবাই এসেছে। শাফিউল, মোহনা, শায়মি, নাবিল, আমিরুন। বাড়িতে আছে শুধু উর্বি, রাওশনারা আর শর্মি। রাওশনারা অস্থির হয়ে আছেন। সে সন্ধে থেকে ছটফট করছেন। সবাই বলছে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট। হাত পায়ে ছাল উঠে গিয়েছে শুধু। কিন্তু তিনি বেশ বুঝতে পারছেন সবাই তার কাছ থেকে কিছু লুকোচ্ছে। সে উর্বিকে বারবার জিজ্ঞেস করছে, সত্যি করে বলো আমার ছেলেটার কি হয়েছে, একদম মিথ্যা বলবে না। উর্বি বরাবর একই উত্তর দিচ্ছে। আপনি উত্তেজিত হবেন না মা, তার সামান্য চোট লেগেছে। রাওশনারা শান্ত হতে পারে না। নামাজে দাঁড়ায়। নামাজ আদায় করে রাওশনারা হসপিটালে যাবে বলে তৈরি হয়। সে নিজের চোখে তার ছেলেকে দেখবে। উর্বি তাকে বারবার আটকানোর চেষ্টা করে। সে কোনো কথা শুনে না। শর্মি এসে রাওশনারাকে বলে, আমিও যাব দাদু, আমিও চাচুকে দেখবো। তার চোখে পানি। রাওশনারা বলে, আয় তাহলে। বাধ্য হয়ে উর্বি তাদেরকে নিয়ে হসপিটালে যাবে বলে ঠিক করে। উর্বি শর্মিকে বলল, আমি তো তোমাদের হসপিটাল চিনি না, আব্দুল ভাইও তো নেই। শর্মি কপাল কুঁচকে রিমিকে বলল, আমাদের হসপিটালের নাম বললে যে কোনো ড্রাইভার চিনবে, আপনি শুধু দাদুর হাত ধরে রাখুন। বাড়িতে কোনো গাড়ি নেই। বাড়ি থেকে বের হয়ে তারা তিনজন মেন রোডে এসে নামে। সেখানে একটা সিএনজি দাঁড়িয়ে আছে। রানফ আইসিইউ রুম থেকে বের হয়। সবাইকে বলে, 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না, তোমরা সবাই শান্ত থাকো। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমার ভাইকে ইনশাল্লাহ বাঁচাবই। তারপর অন্তরার দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে সব থেকে বেশি শক্ত তোমাকে থাকতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো।
আমি কি 1 মিনিটের জন্য ওর কাছে যেতে পারি? শুধু 1 মিনিট। আকুল অনুরোধ অন্তরার। রাউনাফ কি যেন ভাবে, তারপর বলে, যাও, তবে কান্নাকাটি করো না প্লিজ। রওশনেরা অস্থির হয়ে আছেন। শর্মিকে বারবার বলছেন, আর কত দূর, আর কত সময় লাগবে? এই তো দাদু, আর একটুখানি। রাস্তায় প্রচুর জ্যাম। উর্বি রওশনারার হাত ধরে আছে। আশেপাশে শুধু গাড়ির হর্ন বাজানোর শব্দ ভাসছে। সবাই বিরক্ত হয়ে হর্ন বাজাচ্ছে। উর্বির সামনের দিকে তাকিয়ে আছে। তাদের সিএনজির পেছনে ডান পাশে একটা লাল রঙের গাড়ি এসে থামে। রোড লাইটের আলোতে সে গাড়ির চালকের মুখ উর্বি তাদের সিএনজির আয়নায় দেখতে পায়। মুখে মাস্ক পরা, চোখ দেখা যায় শুধু। উর্বির মনে হলো তাদের গাড়ির দিকেই তাকিয়ে আছে। উর্বি চমকে ওঠে। এই চোখ দুটো যে তার বড্ড চেনা। উর্বি চোখ সরিয়ে নেয়। তার হাত পা কাঁপছে। রওশনারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উর্বি তাকে শক্ত করে ধরে রাখে। সে ভয়ে ভয়ে আবারও মিররে তাকায়। এবার আর কাউকে সে দেখতে পায় না। অন্তরা সামিউলের হাত ধরে আছে। সামিউলের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। অন্তরা সামিউলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার সাথে এইভাবে বেইমানি করলে তোমাকে আমি কখনো ক্ষমা করব না। কথা ছিল না, কিন্তু এমন কিছুর। রানা পেশে শাফিউলকে বলল,